আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি যে টপিকটা ওইটা নিয়ে আলোচনা করব। কি বলছে দেখো তো, পুং গ্যামেটোফাইটের যে উৎপত্তি ওটার প্রথম কোষটা কি। এখন এই যে পুং গ্যামেটোফাইট কি জিনিস, এটার উৎপত্তি আবার কি জিনিস, এটা যদি আমি তোমাকে বলি, পুং বলতে আমরা পুরুষ যে গ্যামেটটা বুঝি, তাহলে পুরুষ গ্যামেটটা, ফাইট বলতে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, মানে বায়োলজিক্যাল টার্মে তুমি যেখানে ফাইট ওয়ার্ডটা শুনবা বুঝবা হচ্ছে উদ্ভিদ রিলেটেড কিছু একটা। তাহলে উদ্ভিদের পুং গ্যামেট তৈরি করার যে প্রসেসটা ওইটাকে আমরা কি বলবো, পুং গ্যামেটোফাইট। এখন পুং গ্যামেটোফাইটের আরও কতগুলো নাম আছে, ওইটা হচ্ছে তোমাকে মাইক্রোস্পোরোজেনেসিসও বলতে পারে, মানে ইংরেজিতে যদি আমরা ওইটাকে বলি মাইক্রোস্পোরোজেনেসিস, অথবা পুং গ্যামেট তৈরির প্রক্রিয়া, এরকম মানে যেভাবে বলো কনসেপ্ট হচ্ছে একই। তাহলে পুং গ্যামেটোফাইট তৈরির বা গ্যামেটোফাইটের প্রথম কোষটা কি, দেখো তো বইয়ে এই কথাটা হুবহু লিখে দেওয়া আছে, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। এই যে উৎপত্তিটা, প্রথম লাইনটা কি বলছে দেখো তো, পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। দেখতে পাচ্ছি পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, তাহলে পরাগরেণু, এই পরাগরেণু থেকেই হচ্ছে আমাদের পুং গ্যামেট তৈরি হচ্ছিল। তাহলে চলো আমাদের এখানে উত্তরটা কিন্তু সরাসরি বলে দেওয়া আছে। তাহলে কোনটি পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ? পরাগরেণু। তারপরে গর্ভপত্র আর ভ্রূণ পোষক কলা, পরাগধানী, এগুলা কিন্তু হচ্ছে তোমার পুং গ্যামেটোফাইট তৈরির প্রথম, মানে পুং গ্যামেটোফাইট তৈরির সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। পরাগধানী যদিও একটু রিলেটেড। পরাগধানী বলতে যে জায়গাটায় বা এরকম একটা থলির মতো অংশ, যে থলির ভিতরে তোমার পরাগরেণু উৎপন্ন হয়, ওটাকে আমরা বলবো হচ্ছে পরাগধানী। যদিও এখানে পরাগরেণু উৎপন্ন হয়, কিন্তু ওইখান থেকে বা ধানীটা থেকে আমরা হচ্ছে পুং গ্যামেটোফাইট তৈরির শুরুটা বলবো না। আমাদের বইয়ে যেহেতু সরাসরি বলে দেওয়া আছে যে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, তাহলে পরাগরেণু। এরপরে পরাগরেণু জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি পুংজনন কোষ তৈরি করে। এখন জেনারেটিভ কোষ আবার কি জিনিস, আমি তোমাকে একটা চিত্র এঁকে বুঝাই, তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার ক্লিয়ার হবে। দেখো তো এই জায়গাটায় আমি মনে করো একটা পরাগরেণু আঁকি। সবার প্রথমে পরাগরেণু এরকম কাটার মতো হয়, মানে এরকম বাইরেও সারফেসটা হচ্ছে কাটা কাটা থাকে। তাহলে এই যে কাটার মতো অংশটা, এটা হচ্ছে আমাদের পরাগরেণু। এই পরাগরেণুটাকে আমি মাঝ বরাবর কেটে ফেলি, চলো। তাহলে কীরকম দেখতে পাবো, ভিতরে এরকম স্ট্রাকচার দেখতে পাবো, যেখানে ভিতর আমি দুইটা নিউক্লিয়াস দেখতে পাবো। একটা নিউক্লিয়াস আকারে তুলনামূলক বড়, আরেকটা নিউক্লিয়াস আকারে হচ্ছে একটু ছোট, আর বাইরে ওর কাটা কাটা অংশটা হচ্ছে এখানে থেকে যাবে। তাহলে এই যে দুইটা নিউক্লিয়াস তুমি দেখতে পাচ্ছ, এরপরে দেখো এখানে যে বড় কোষটা, ওইটা কি করবে, নালী তৈরি করা শুরু করবে। এই যে বড় কোষটা নালী তৈরি করতেছে, আর ছোট যে কোষটা এটা কি করবে, ওর পিছে পিছে আসবে। ছোট কোষটা ওর পিছে পিছে আসতেছে, এর ভিতরে ওই যে বাইরের দিকে তোমার হচ্ছে কাটা কাটা অংশটা, আর ভিতরে হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। এখন এই যে বড় কোষটা নালী তৈরি করতেছে, তুমি বলতেই পারো যে বড় কোষ কেন নালী তৈরি করলো, ছোটটা কেন নালী তৈরি করলো না। এটা আমি তোমাকে বলি, বড় কোষটা কি করবে, ওর যে ব্যাসটা, ব্যাসের সমান হচ্ছে নালীটা তৈরি করবে। দেখো ওর ব্যাসের সমান নালী তৈরি করছে, এর ভিতর দিয়ে তোমার ছোট একটা কোষ অনায়াসে যেতে পারবে। কিন্তু ছোটটা যদি নালী তৈরি করতো, তাহলে বড় কোষটা অবশ্যই এই নালী ভিতরে আটকায় যেত, তাই না? তাহলে তুমি বুঝতেই পারতেছো নালী তৈরি করবে কি, বড় কোষটা। এখন ও যে নালী তৈরি করতেছে, মনে করো নালী তৈরি করতে করতে ও অনেক বড় নালী তৈরি করে ফেললো, এরকম চিত্র কিন্তু তোমার বইয়েও দিয়ে দেওয়া আছে, তাই না? এখন ও নালী তৈরি করে সামনের দিকে অগ্রসর হচ্ছে, পিছনে পিছনে যেই ছোট কোষটা আসতেছে, এখন এই ছোট কোষটা বিভাজিত হয়ে তোমার দুইটা কোষ তৈরি করে ফেলবে। এই যে একটা ছোট কোষ আর একটা ছোট কোষ। এখন আমি তোমাকে এগুলার নাম বলি। এটা সবার প্রথমে কি, পরাগ মাতৃকোষ বা পরাগরেণু। তাহলে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। প্রথমে আমরা একটা পরাগরেণু নিলাম, এই পরাগরেণুটাকে আমরা হচ্ছে বিভাজিত, মানে খণ্ডিত করছি। খণ্ডিত করার পরে এরকম দুইটা নিউক্লিয়াস দেখতে পাইতেছি। এই নিউক্লিয়াস দুইটা তোমার হচ্ছে বড়টা নালী তৈরি করতেছে, আর ছোট যেটা, ছোটটাকে আমরা কি বলবো, জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ কোষ। তাহলে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ কোষ এটাকে বলবো, জেনারেটিভ। এই যে জেনারেটিভ কোষটা, এইটা পরবর্তীতে দেখো তো তোমার বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করছে। এই দুইটা কোষকে আমরা বলবো হচ্ছে পুং গ্যামেট। এই দুইটা কোষকে আমরা কি বলবো, পুং গ্যামেট। তাহলে আমরা আলোচনা করতেছিলাম কি নিয়ে, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি নিয়ে। আমাদের কিন্তু পুং গ্যামেট তৈরি হয়ে গেছে, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। সূচনা করছি কই থেকে, পরাগরেণু থেকে। পরাগরেণু এভাবে যাইতে যেতে ওখানে হচ্ছে আমরা পুং গ্যামেট পাইছি। তাহলে জেনারেটিভ কোষটা বিভাজিত হয়ে পুং গ্যামেট তৈরি করছে। কয়টা পুং গ্যামেট, তুমি চিত্রের দিকে তাকাও, দুইটা। এটা তো হচ্ছে নালিকা কোষ, এই যে বড়টা হচ্ছে আমাদের নালিকা কোষ, নালিকা নিউক্লিয়াস বা নালিকা কোষ, যেটাই তুমি বলো। তাহলে আমরা পরাগরেণু জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি পুংজনন কোষ তৈরি হইতে দেখছি, দুইটা পুংজনন কোষ তৈরি হইতে দেখছি। তাহলে এখানে আমাদের কি হবে, দুইটা পুংজনন কোষ তৈরি হয়। তারপরে পরাগরেণু ছিল আমাদের পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। এরপরে পরাগরেণু অঙ্কুরিত হয়ে গঠন করে। তাহলে পরাগরেণু অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে আমরা ওই চিত্রটাতে একটু আগে আমি যেটা আঁকলাম, যে কনসেপ্টটা বুঝাইলাম,
জেনারেটিভ কোষ ছিল, তাই না? ছোট কোষটাকে কি বলছিলাম? জেনারেটিভ কোষ বলছিলাম। জেনারেটিভ কোষ ছিল। নালীকোষ ছিল, হ্যাঁ, নালিকা নিউক্লিয়াস বা নালীকোষ, যেটা আকারে বড় ছিল, ওই বড় কোষটাকে নালীকোষ বলছিলাম। প্রতিপাদ কোষ কি কোথাও উচ্চারণ করছিলাম? না, প্রতিপাদ কোষ আমাদের পুং গ্যামেটের সাথে রিলেটেড না। এটা আমরা দেখতে পাবো হচ্ছে তোমার স্ত্রী গ্যামেটোফাইট যখন উৎপত্তি করবো তখন আমি তোমাদেরকে দেখাবো। ওখানে হচ্ছে আমরা প্রতিপাদ কোষ দেখবো। এটা কোথায়? স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিতে দেখতে পাবো। স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিতে হচ্ছে প্রতিপাদ কোষ তৈরি হবে। প্রতিপাদ কোষ বলতে গর্ভযন্ত্র তৈরি হবে। গর্ভযন্ত্রের উপরের দিকে ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকের কোষ তিনটাকে আমরা বলবো হচ্ছে প্রতিপাদ কোষ, যেটা আমি তোমাকে চিত্র এঁকে দেখাবো এখন যদি বুঝতে না পারো। তারপরে কি বলছে দেখো তো। তাহলে এখানে আমাদের কোনটা সঠিক ছিল? 2 আর 3 নাম্বার সঠিক, তাই না? গ নাম্বারটা সঠিক। পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু কোথায় পতিত হয়? এখন পরিণত পরাগরেণু কোথায় পতিত হবে? আমরা জানি পরাগায়নের ফলে বলতে পরাগায়ন জিনিসটা কি? পরাগায়ন জিনিসটাই হচ্ছে পরাগ সংযোগ। তার মানে একটা পরাগরেণু তোমার যে কোনো মাধ্যমে হইতে পারে। এর আগের পর্বটাতে কিন্তু আমরা মাধ্যমগুলো নিয়ে আলোচনা করছিলাম। তাহলে এই যে কোনো মাধ্যমে ওই পরাগরেণুটা এসে তোমার ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়ে যাওয়া বা গর্ভমুণ্ডে স্থাপন হওয়ার ঘটনাটাই হচ্ছে পরাগায়ন। তাহলে পরাগায়নের সময় পরাগরেণু কোথায় পতিত হবে বললাম? গর্ভমুণ্ডে স্থাপিত হবে বা গর্ভমুণ্ডে পতিত হবে। তাহলে আমি তোমাকে চিত্র একটু এঁকে দেখাই, তাহলে তুমি সুন্দর করে বুঝতে পারবা। উপরে হচ্ছে তোমার এরকম একটা গর্ভমুণ্ড থাকে, এরপরে লম্বা একটা দণ্ডের মতো অংশ থাকে, এটা হচ্ছে গর্ভদণ্ড। আর ওর নিচে একটা স্ফীত অংশ থাকে যেখানে তোমার ডিম্বাণু উৎপন্ন হয়। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে তোমার গর্ভাশয়। গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তাহলে পরাগরেণু কোথায় পতিত হয়? দেখো এইদিকে হচ্ছে তোমাদের বইয়ে যে ফুলটা দেওয়া আছে, তারপরে পুংকেশর দেওয়া আছে, তাই না? পুংকেশরের ভিতর মানে পুংকেশরের যে পরাগধানী, ওখানে ভিতর পরাগরেণু উৎপন্ন হবে। ওই রেণুটা উড়ে গিয়ে তোমার গর্ভমুণ্ডে পতিত হয়ে যাবে। এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে পরাগায়ন। তাহলে পরাগরেণু কোথায় পতিত হইলো? গর্ভমুণ্ডে পতিত হইলো। তাহলে দেখো তো, গর্ভমুণ্ডে আমাদের পতিত হবে। যে গর্ভমুণ্ড, গর্ভাশয় পতিত হয়েছে না, গর্ভাশয়ে তো ডাইরেক্ট পতিত হওয়ার কোনো অপশনই নাই। গর্ভপত্রেও না, গর্ভদণ্ডেও না। দণ্ডে ভিতর দিয়ে সে আসবে গর্ভাশয়ের কাছে, মুণ্ডে পতিত হয়ে দণ্ড ভেদ করে গর্ভাশয়ে এসে পতিত হবে। এরপরে স্ত্রী গ্যামেটোফাইটে কয়টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়? এখন স্ত্রী গ্যামেটোফাইটে আমরা আসছি। এখন স্ত্রী গ্যামেটোফাইটের কিছু কনসেপ্ট আমার তোমাকে বুঝাইতে হবে। সবার প্রথমে আমরা বই একটু দেখি। দেখো তো, স্ত্রী গ্যামেটোফাইটের কনসেপ্টটাই যাই, চলো। দেখো তো, স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টি সবার প্রথমে কি আছে? একটা হচ্ছে তোমার স্ত্রী রেণু বা মাতৃকোষ দেওয়া আছে। এখন ভ্রূণপোষক কলায় ডিম্বকরন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে তুলনামূলক বড় হয়। ওই বড় কোষটি থেকেই তোমার হচ্ছে ডিম্বাণু তৈরির প্রসেসটা আমরা শুরু করব। তাহলে দেখো, একটা কোষ আকারে তুলনামূলক বড়, এই বড় কোষটা মাইটোটিক বিভাজনের মাধ্যমে তোমার 4টা কোষ তৈরি করছে, তাই না? এই যে দেখো 4টা কোষ। এখন 4টা কোষের সর্বশেষ যে কোষটা, এই সর্বশেষ কোষটা তোমার এত শয়তানের শয়তান, ও একটা বিষাক্ত পদার্থ ক্ষরণ করে, যার কারণে ওর উপরে যে বড় ভাইগুলো ওরা সবাই হচ্ছে নষ্ট হয়ে যায়। দেখো ওই কোষগুলো হচ্ছে সব নষ্ট হয়ে গেছে। তাহলে কোষ আমাদের প্রথমে তৈরি হয়েছিল কয়টা? 4টা। এই জায়গাটায় একটা কোষ থেকে 4টা কোষ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি? মিওসিস, তাই না? মিওসিস বা হ্রাসমূলক বিভাজন। তাহলে মিওসিসের ফলে আমরা কি জানি? গ্যামেট তৈরি হয়। এই যে হ্যাপ্লয়েড গ্যামেট, 4টা হ্যাপ্লয়েড গ্যামেট আমরা পাচ্ছি। তাহলে এই জায়গাটায় মিওসিস বিভাজনের মাধ্যমে আমরা 4টা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হইতে দেখতেছি। এরপরে যেই সর্বশেষ কোষটা, এটা বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকে। ওর মাঝখানে যে নিউক্লিয়াসটা থাকে, এটা একবার বিভাজিত হয়। আমরা জানি 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এভাবে বিভাজিত হয়ে যখন 2টা তৈরি হয় তখন ওরা কি করে? মেরুতে পৌঁছে যায়। দেখো এরকম মাকো আকৃতির একটা শেপ না? এই 2টা জায়গাকে আমরা কি বলবো? এই 2টাকে বলবো মেরু। তাহলে ওই নিউক্লিয়াস 2টা মেরুতে পৌঁছে গেছে। এখন মেরুতে পৌঁছানোর পর ওদের আবার বিভাজন চলতে থাকবে, যার ফলে 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা কোষ সৃষ্টি হয়েছে। এরপরে 2 মেরু থেকে একটি করে নিউক্লিয়াস তোমার কেন্দ্রে এসে অবস্থান করতেছে। কেন্দ্রে যখন চলে আসবে তখন এই কেন্দ্রে থাকা কোষ 2টাকে আমরা বলবো হচ্ছে গৌণ নিউক্লিয়াস। এবার চলো, তাহলে আমাদের এখানে কি জিজ্ঞেস করছে? স্ত্রী গ্যামেটোফাইটে কয়টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়? একটু আগে দেখছি মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়েছিল। গর্ভযন্ত্রে কতটি কোষ থাকে? এখন গর্ভযন্ত্র আবার কি জিনিস? দেখো তো, এটা কত গুরুত্বপূর্ণ, কতবার বোর্ডে রিপিট আসছে। তাহলে এই জায়গাটা একটু সুন্দর করে বোঝা লাগবে। তাহলে চলো আমি তোমাকে একটা গর্ভযন্ত্র আগে এঁকে দেখাই। গর্ভযন্ত্র যদি একটা আঁকি, এরকম মাকু আকৃতির একটা শেপ, যেখানে কি হয়েছিল? 8টা করে কোষ তোমার হচ্ছে দুই পাশে ছিল, যেখান থেকে একটি করে কোষ কেন্দ্রে চলে আসবে। এখন 8টা থেকে একটা করে যদি কেন্দ্রে চলে আসে, উপরে কয়টা থাকে? তাহলে এইখানে দেখো 3টা, এখানে দেখো 3টা,
তাহলে এই যে 3টা কোষ এই পাশে, 3টা কোষ এই পাশে, এই দিকে হচ্ছে তোমার ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্রের দিকে যে কোষ 3টা, এই 3টা কোষকে আমরা একসাথে বলবো হচ্ছে গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র। এই গর্ভযন্ত্রের মাঝখানের যে কোষটা, এটা আকারে তুলনামূলক বড় হয়, এটাকে আমরা বলবো হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণু হচ্ছে আকারে তুলনামূলক বড়, আর ওর দুই পাশে যে 2টা কোষ তুমি দেখতে পাচ্ছ, এই যে 2টা কোষ, এই 2টা কোষকে আমরা বলবো হচ্ছে সহকারী কোষ। এই 2টা কোষকে বলবো হচ্ছে সহকারী কোষ। 2টা সহকারী কোষ একটা ডিম্বাণু মিলে গর্ভযন্ত্র তৈরি করে। এরপরে মাঝখানের এই 2টা কি বলবো? গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াস। গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এরপরে উপরের দিকের এই 3টা কোষকে কি বলবো? এই 3টা কোষকে বলবো হচ্ছে প্রতিপাদ কোষ। আমি তোমাদেরকে প্রতিপাদ কোষ দেখাবো বলছিলাম না? এই যে দেখো, এটা হচ্ছে তোমার প্রতিপাদ কোষ। এই পুরাটা আমি কি আঁকছি? অবশ্যই চিত্রের নাম দিতে হবে আমাকে। এটা হচ্ছে আমার ভ্রূণথলি আঁকছি, ভ্রূণথলি। ভ্রূণথলি ভিতর এখন দেখো তো আমরা নিউক্লিয়াস কয়টা পাচ্ছি? নিউক্লিয়াস না, মানে হচ্ছে কেন্দ্রিকা কয়টা পাচ্ছি? গৌণ বা সেকেন্ডারি কেন্দ্রিকা। কেন্দ্রিকা যে কথা, নিউক্লিয়াসও তো সেই কথা, তাই না? কেন্দ্রিকা। তারপরে হচ্ছে তোমার ডিম্বাণু হচ্ছে একটা কেন্দ্রিকা বা নিউক্লিয়াস আমরা বলতে পারি। তাহলে এখানে 2টা আর এখানে একটা, 3টা কিন্তু আমরা পাচ্ছি কেন্দ্রিকা। তাহলে চলো এবার আমরা সমাধানে যাই। কি বলছে দেখো তো, গর্ভযন্ত্রে কতটি কোষ থাকে? তাহলে গর্ভযন্ত্র কই ছিল? নিচের দিকে, ডিম্বক রন্ধ্রের দিকে 3টা কোষ, 2টা সহকারী কোষ আর একটা ডিম্বাণু মিলে, তার মানে মোট 3টা কোষ থাকে আমাদের গর্ভযন্ত্রে। কোষ থাকে মোট 3টা, গর্ভযন্ত্রে কোষ থাকবে 3টা। পুরা ভ্রূণথলিতে কয়টা থাকে বলো তো? পুরা ভ্রূণথলিতে কয়টা থাকে বলো তো? 3 3 6 7 8। পুরা ভ্রূণথলিতে থাকবে হচ্ছে আমাদের 8টি কোষ। গর্ভযন্ত্রে থাকবে 3টা, প্রতিপাদ কোষেও থাকবে 3টা, আর গৌণ নিউক্লিয়াস কয়টা? 2টা। এবার এখানে যে নিউক্লিয়াসের হিসাবটা আমি তোমাকে দেখালাম, 3টা নিউক্লিয়াস থাকতেছে। তাহলে এই জায়গাটায় দেখো, এই হিসাবটাই বলছে। একটা ভ্রূণথলিতে যদি তোমার 3টা কেন্দ্রিকা থাকে, ডিম্বাণু কয়টা থাকে? ডিম্বাণু শুধু একটা থাকে। তাহলে এই যে কেন্দ্রিকা আর ডিম্বাণুর হিসাব আমাদেরকে 10টায় করতে বলছে। তাহলে 30টা, আর ডিম্বাণু কয়টা? 10টা। ভ্রূণথলিতে একটা করে ডিম্বাণু, প্রতিটা একটা করে ডিম্বাণু হলে 10টাতে কয়টা? 10টা। এরপরে কি বলছে দেখো তো, স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তির ক্ষেত্রে একটি স্ত্রী জনন মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। উপরের কোষ 3টি বিনষ্ট হয়ে যায়, নিচের কোষটি বিভাজিত হয়। হ্যাঁ, আমরা একটু আগে তো মানে বইয়ের চিত্রতে যখন আমি তোমাকে বুঝাচ্ছিলাম, ওই যে ছোট কোষটা বিষাক্ত পদার্থ ক্ষরণ করার মাধ্যমে কি করছিল, তোমার হচ্ছে উপরের বড় ভাইগুলোকে মেরে ফেলছিল, ওই কথাটাই এখানে বলছে। এখন উদ্দীপকে উল্লিখিত 4টি কোষ উৎপাদনের প্রক্রিয়া, আমরা কি বলছি? 4টা কোষ কখন উৎপন্ন হয়? মিওসিসের মাধ্যমে। এটা কিন্তু 3য় অধ্যায়ের কনসেপ্ট। 3য় অধ্যায়ে কিন্তু আমরা কোষ বিভাজনের পদ্ধতিগুলো পড়ছিলাম, যেখানে মিওসিসে হ্রাসমূলক বিভাজন, একটা কোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি হয়েছিল, হ্যাপ্লয়েড ছিল ওরা সবাই। তাহলে 4টা অপত্য কোষ কোথায় তৈরি হয়? মিওসিসের ক্ষেত্রে। মাইটোসিসে একটা মাতৃকোষ থেকে 2টা অপত্য কোষ তৈরি হয়। আর মাইটোসিসের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাই, নিম্ন শ্রেণীর জীবে। দ্বিবিভাজন আর অ্যামাইটোসিস এটা হচ্ছে একই কথা। এরপরে উদ্দীপকের গ্যামেটোফাইট উৎপত্তির সময়, তার মানে স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তির সময় প্রতিপাদ কোষ গঠন করে। হ্যাঁ, প্রতিপাদ কোষ তো আমরা দেখছিলাম, উপরের দিকের 3টা কোষকে আমরা প্রতিপাদ কোষ বলবো। গৌণকেন্দ্রিকা গঠন করে। হ্যাঁ, গৌণকেন্দ্রিকা যে মাঝখানের দিকে যে 2টা নিউক্লিয়াস ছিল। আর গর্ভযন্ত্র, হ্যাঁ, এই 3টাই হচ্ছে এখানে আমরা গঠন হইতে দেখি। আমি কিন্তু নোটসের ভিতরে এটা ভালো করে বুঝাইছি। এরপরের প্রশ্নটা, এরপরে কি আছে? আচ্ছা, শেষ। তাহলে আমরা সমাধান করলাম। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। সুন্দর 2টা কনসেপ্ট, স্ত্রী গ্যামেটোফাইট আর পুং গ্যামেটোফাইট। এটা কিন্তু তোমার সৃজনশীলের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা মিস করে তুমি পরীক্ষায় কখনোই যাবা না বলে আমি আশা করি। মানে এই জায়গাটা থেকে প্রশ্ন আসেই আসে। তাহলে এমসিকিউতেও কতগুলো প্রশ্ন আসলো দেখো, তুমি একসাথে এটা যদি পড়ে ফেলতে পারো, তোমার কিন্তু অনেক এমসিকিউ সিকিউ 2টাতেই হচ্ছে উপকার হচ্ছে। তাহলে আশা করি এই কনসেপ্টটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।